আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অর্গাননের চতুর্থ ক্লাস, কিন্তু অ্যাপোরিজমের জন্য আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। গতকালকে আমরা অ্যাপোরিজম 1 থেকে 4 পড়েছিলাম, আর আজকে আমরা পড়বো অ্যাপোরিজম 5। আচ্ছা, যারা যারা উপস্থিত আছেন তাদের কারো কাছে কি বই আছে অর্গানন অফ মেডিসিনের? জি আপু। আচ্ছা, আচ্ছা, বই যদি থাকে তাহলে দেখবেন যে অর্গানন অফ অ্যাপোরিজম 5 নাম্বার। অ্যাপোরিজম 5 নাম্বারটা খুব বেশি ছোট না, সরি বড় না, ছোটই, কিন্তু এর ভেতর অনেক জিনিস আছে যেগুলো আমাদের জানতে হবে। আমরা অ্যাপোরিজমটা একটু দেখি। অ্যাপোরিজমে যে কথাগুলো আছে তার মধ্যে জিস্ট যে কথাটা সেটা হচ্ছে কজ অফ ডিজিজ। কজ মানে কারণ, অফ ডিজিজ রোগের কারণ। রোগের কারণ কি সেটা অ্যাপোরিজম 5-এ বিস্তারিত বলা আছে। আচ্ছা, রোগের কারণ জানার আগে আমাদের জানতে হবে রোগ বা ডিজিজটা কি আর এর ক্লাসিফিকেশন। তাহলে আমরা ডিজিজে চলে যাই। আচ্ছা, হোয়াট ইজ ডিজিজ, ক্লাসিফাই ইট। ফার্স্টে দেখা যাচ্ছে যে ডিজিজের একটা সংজ্ঞা দিয়ে দিছি আমি। ডিজিজের অনেকগুলাই ডেফিনেশন আছে, তার মধ্যে সবচেয়ে সহজ যে ডেফিনেশনটা সেটা এখানে আমি তুলে ধরছি। দেখেন, হোয়েন দা ভাইটাল ফোর্স ডিরেন্স। ভাইটাল ফোর্স, এখানে ভাইটাল ফোর্সটা কি জিনিস? ভাইটাল ফোর্স হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি এটা অ্যাপোরিজম 9 থেকে 16-তে বিস্তারিত ভাবে বলা আছে, তো এখানে আমরা ভাইটাল ফোর্সের বিস্তারিত জানবো না, শুধু ভাইটাল ফোর্স অর্থ জীবনী শক্তি এটাই জানবো। আচ্ছা, হোয়েন দা ভাইটাল ফোর্স ডিরেঞ্জ ডাইনামিক্যালি, যখন জীবনী শক্তি এলোমেলো ভাবে গতিশীল হয়। দ্য বডি স্টার্টস ডুইং অ্যাবনর্মাল ফাংশন, শরীর অ্যাবনর্মাল মানে অস্বাভাবিক ফাংশন, কাজ কাজ করা শুরু করে। সেন্সেশন মানে আমরা জানি অনুভূতি। তার মানে যখন ভাইটাল ফোর্সটা ডিরেঞ্জ হয়, ডিরেঞ্জ মানে এলোমেলো হয়, তখন আমাদের শরীর বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল বা অস্বাভাবিক কাজকর্ম এবং সেন্সেশন প্রকাশ করে। এটাই হচ্ছে ডিজিজ। দিস ইজ কল্ড ডিজিজ। এটাই হচ্ছে ডিজিজ। তার মানে আমাদের শরীর যখন, আমাদের শরীরের ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি যখন এলোমেলো হয়ে যায় এবং ফাংশন কাজ এবং সেন্সেশন এলোমেলো হয়ে যায়, তখন সেটাই হচ্ছে ডিজিজ। আচ্ছা, ডিজিজের ডেফিনেশন গেল। এখন অনেক রকম ক্লাসিফিকেশন আছে, হ্যানিমন ক্লাসিফিকেশন করছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেটা আমাদের না জানলেই নয় সেটা ক্লাসিফিকেশনটা হচ্ছে, ডিজিজটা মেইনলি হবে 2 প্রকার, একটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ আর একটা হচ্ছে ক্রনিক ডিজিজ। এখন আসি অ্যাকিউট ডিজিজ। অ্যাকিউট ডিজিজ মানে কি? এটার অর্থ হচ্ছে অচির রোগ। অচির মানে হচ্ছে অস্থায়ী, যেটা কিনা স্থায়ী নয়, অস্থায়ী রোগ, এটাই হচ্ছে অ্যাকিউট ডিজিজ। এখন অ্যাকিউট ডিজিজের মধ্যে কয়েকটা ভাগ আছে, যেমন হচ্ছে ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে যার অর্থ স্বতন্ত্র, মানে আপনার জ্বর হলো, ঠান্ডা লাগলো, ডায়রিয়া হলো, তারপর ডিসেন্ট্রি হলো, এগুলো আপনার রোগ, ইন্ডিভিজুয়াল রোগ। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের অ্যাকিউট ডিজিজ, মানে অস্থায়ী রোগ। তারপরে যেটা সেটা হচ্ছে স্পোরাডিক। স্পোরাডিক মানে যে রোগটা কিনা ওকে হবে, একটা নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট গিভেন জিওগ্রাফিক্যাল এরিয়ায় হবে, সেটাই হবে হচ্ছে স্পোরাডিক। এখন উদাহরণস্বরূপ আসতে পারে হচ্ছে টিটেনাস, র্যাবিস, প্লেগ, এগুলো হচ্ছে স্পোরাডিক। তারপর লাস্ট ওয়ান হচ্ছে ইপিডেমিক। ইপিডেমিক অর্থ আমরা জানি মহামারী। মহামারী রোগের উদাহরণ কি আসতে পারে? অনেক রোগ আছে, যেমন কলেরা, ডায়রিয়া, মিজেলস, ম্যালেরিয়া, ডেঙ্গু। আচ্ছা, এগুলা হচ্ছে ইপিডেমিক। তারপরে যেটা আসতেছে সেটা, আচ্ছা, করোনাও হচ্ছে এক ধরনের ইপিডেমিক। করোনাটা কেন বললাম না, কারণ ওটা এন্ডেমিক, যা আচ্ছা যেটা আরেকটু আলাদা, যার জন্য আমি বলি নাই, তারপরেও জেনে রাখেন। এখন আসে হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজ গেল, এখন হচ্ছে ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ছিল হচ্ছে অচির বা অস্থায়ী রোগ, আর ক্রনিক ডিজিজের অর্থ হচ্ছে চিররোগ। আচ্ছা, চিররোগ আবার কয় প্রকার? একটা আছে হচ্ছে নন মায়াজমেটিক আর একটা হচ্ছে মায়াজমেটিক। আচ্ছা, আমরা তো ডিজিজ পড়লাম, এখন মায়াজমেটিক নন মায়াজমেটিক এই জিনিসটা কি?
সেটা আমরা এখন একটু দেখি, মানে হচ্ছে মায়াজমটা কি এই জিনিসটা আমরা আগে দেখি। Miasm. Miasm, the word miasm is originated from the Greek word miasma. তাহলে মায়াজম কোথা থেকে আসছে? গ্রিক শব্দ মায়াজমা থেকে। এখন মায়াজমা অর্থ কি? মায়াজমা অর্থ বলছে যে হুইচ মিস পলিউটিং এক্সালেশন। আচ্ছা, পলিউটিং মানে দূষিত, এক্সালেশন মানে হচ্ছে নিঃসৃত বস্তু, মানে হচ্ছে দূষিত নিঃসৃত বস্তু। তারপরে আসে ম্যাটেরিয়াল মানে পদার্থ, পয়জন, পয়জন মানে আমরা জানি বিষ, জার্ম, জার্ম মানে হচ্ছে জীবাণু, জার্ম ডিজিজ। আচ্ছা, তো মায়াজমের মিনিং, তার মানে মায়াজমের কি কি মিনিং আছে? পলিউটিং এক্সহালেশন, ম্যাটেরিয়াল, পয়জন, জার্ম ডিজিজ, ইটিসি। তারপর এখন ডেফিনেশনটা দেখি, মানে মায়াজমের সংজ্ঞাটা দেখি। মায়াজম রেফার্স টু দ্য ডাইনামিক ডিজিজ প্রডিউসিং পাওয়ার। ডাইনামিক মানে আমরা জানি গতিশীল বা পরিবর্তনশীল, তাহলে হচ্ছে গতিশীল রোগ উৎপাদনকারী ক্ষমতা। হুইচ স্টেন, স্টেন মানে যেটা বোঝায় বিবর্ণ করে আর কি, বিবর্ণ করা। স্টেইন অ্যান্ড পলিউটস, পলিউটস মানে দূষিত করা। দ্য হিউম্যান অর্গানিজম, মানব জীবনকে বিবর্ণ করে এবং দূষিত করে। উইথ আনহেলদি টেন্ডেন্সি, অস্বাস্থ্যকর প্রবণতা নিয়ে। অ্যান্ড দাস বিকেমস দ্য প্রডিউসার অফ ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, এবং যেটা কিনা বিভিন্ন রকম রোগের উৎপাদক। আচ্ছা, তার মানে মায়াজমের ডেফিনেশনটা আমরা কি বুঝলাম? মায়াজম রেফার্স টু দ্য ডাইনামিক ডিজিজ প্রডিউসিং পাওয়ার, গতিশীল রোগ উৎপাদনকারী শক্তি। হুইচ টেন অ্যান্ড পলিউটস দ্য হিউম্যান অর্গানিজম, যেটা বিবর্ণ করে এবং দূষিত করে হিউম্যান মানব জীবনকে। উইথ আনহেলদি টেন্ডেন্সি, অস্বাস্থ্যকর প্রবণতা নিয়ে। অ্যান্ড দাস বিকেম দ্য প্রডিউসার অফ ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, এবং যা কিনা বিভিন্ন রকম রোগ উৎপাদন করে। মোট কথা হচ্ছে প্রডিউসার অফ ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, সেটাই হচ্ছে মায়াজম। আচ্ছা, মায়াজম অর্থ বুঝতে পারছেন আপনারা? জি আপু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল মায়াজম সম্বন্ধে ধারণা। এখন আমরা দেখি মায়াজমের টাইপ। মায়াজমের টাইপ হচ্ছে ফার্স্টে যেটা আছে সেটা অ্যাকিউট মায়াজম, দেন হচ্ছে ক্রনিক মায়াজম। অ্যাকিউট মানে একটু আগে আমরা পড়ে আসলাম অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে। অ্যাকিউট মানে হচ্ছে অচির, আচ্ছা, বা অস্থায়ী মায়াজম। আর ক্রনিক ডিজিজ মানে হচ্ছে স্থায়ী মায়াজম। অ্যাকিউট ডিজিজের মধ্যে সাব ডিভিশন আছে। ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে রিকিউরিং টাইপ। এখন রিকিউরিং টাইপ বলতে কি বোঝায়? রিকিউরিং, রি মানে হচ্ছে পুনরায়, কিউরিং মানে আরোগ্য লাভ করা। এখন রিকিউরিং মানে হচ্ছে মোট কথা যেটা বোঝাবে রিটার্নিং, যে রোগটা কিনা আপনার একবার ভালো হয়ে গিয়ে আবার ফিরে আসতে পারবে, রিটার্নিং টাইপ, সেটাই হচ্ছে রিকিউরিং টাইপ। এটা মানব দেহে একবার হলেও আবার হতে পারে, কোন মানে হচ্ছে রিকিউরিং বা রিটার্নিং, বারবার হতে পারে, একবার হলে আবার হতে পারে। উদাহরণস্বরূপ আসতে পারে হচ্ছে কলেরা, তারপর প্লেগ, ম্যালেরিয়া, টাইফয়েড। এগুলা মানব জীবনকে মনে করেন যে বারবার ট্রাবল দিবে, একবার হলে আবার আসতে পারবে, এটাই ছিল হচ্ছে রিকিউরিং টাইপ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নন কিউরিং টাইপ। পক্স মানে হচ্ছে স্মল পক্স, মিজেলস, হুপিং কফ, এগুলো হচ্ছে রিকারিং টাইপ। ওকে, তারপরে অ্যাকিউট মায়াজম গেল, এখন হচ্ছে ক্রনিক মায়াজমের ক্লাসিফিকেশন দেখি। ক্রনিক মায়াজমের মধ্যে একটা আছে হচ্ছে সিঙ্গেল ক্রনিক মায়াজম, আর এটা হচ্ছে মিক্সড ক্রনিক মায়াজম। সিঙ্গেল ক্রনিক মায়াজমটা হচ্ছে সোরা, সিফিলিস, সাইকোসিস। আর মিক্সড মায়াজম গুলা এগুলা সবগুলার মিক্সার। আচ্ছা, মিক্সার করে কি হয়েছে? সোরিক সিফিলিটিক, তারপর সোরিক সাইকোটিক, সাইকোসিফিলিটিক, সোরিক সাইকোসিফিলিটিক। আচ্ছা, এগুলো টাইপ। তার মানে আমরা অ্যাপোরিজম পাস করার আগে ডিজিজের ক্লাসিফিকেশন, মায়াজমের ক্লাসিফিকেশন করলাম। এখন আমরা অ্যাপোরিজম 5-এর মেইন কথা চলে যাই। এখানে বলা আছে যে অ্যাকর্ডিং টু হ্যানিম্যান দেয়ার আর টু টাইপ অফ কজ অফ ডিজিজ, মেইনলি টু টাইপ অফ কজ অফ ডিজিজ। প্রধানত দুইটা কারণ আছে রোগের জন্য, সেগুলো কি? ফার্স্ট এটা হচ্ছে এক্সাইটিং কজ, দেন ফান্ডামেন্টাল কজ। ফার্স্টে আমরা দেখি তাহলে এক্সাইটিং কজটা কি জিনিস।
এক্সাইটিং কজটা হচ্ছে সেই জিনিস যেটা কিনা অ্যাকিউট ডিজিজের জন্য দায়ী। যদি সংক্ষেপে বলতে যাই, অ্যাকিউট ডিজিজের জন্য দায়ী যে কারণ সেটাই হচ্ছে এক্সাইটিং কজ। একটু আগে তো আমরা অ্যাকিউট ডিজিজ সম্বন্ধে পড়লাম বা অ্যাকিউট মায়াজম সম্বন্ধে পড়লাম। আচ্ছা, সেই রোগের যে কারণ সেটাই হচ্ছে এক্সাইটিং কজ। আচ্ছা, এক্সাইটিং কজ আর দোজ কজ হুইচ এক্সাইট দ্য অ্যাকিউট কন্ডিশন ইন ডিজিজ, যেটা কিনা অ্যাকিউট রোগের জন্য দায়ী। দেয়ার ইজ নো মায়াজমেটিক অরিজিন, এখানে কোনো মায়াজমেটিক অরিজিন নাই। এক্সাইটিং কজে কোনো মায়াজমেটিক অরিজিন থাকবে না। আচ্ছা, এখন আসি অ্যাকর্ডিং টু হ্যানিম্যান এক্সাইটিং কজ 4 টাইপস। আচ্ছা, 4 টাইপ গুলা কি কি, কেন 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 এক্সাইটিং কজ গুলা বা অ্যাকিউট ডিজিজ গুলা কেন হয় সেগুলা 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা বলছে টু ওয়ান্ট টু অপটিমাম হাইজেনিক কন্ডিশন, স্বাস্থ্যকর পরিবেশে থাকতে চাওয়া। দেন হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইরিটেশন। এখন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইরিটেশনের মধ্যে কি হতে পারে, যেমন ফিজিক্যাল কজ বা ফিজিক্যাল ইরিটেশনের মধ্যে যা এক্সাম্পল হতে পারে, ধরেন হচ্ছে এক্সেস ফুড, আপনি হঠাৎ করে এক্সেস ফুড খেয়ে ফেললেন, অতিরিক্ত খাবার খেয়ে ফেলেন, আপনার হয়ে গেল বদহজম। তারপরে আবার ধরেন আপনি খুব কম খাইলেন, একদম ইনসাফিসিয়েন্ট খাদ্য খেলেন, তাহলে আপনি পুষ্টিহীনতা। তারপরে আসে এক্সপোজার টু হিট অ্যান্ড কোল্ড, মানে আপনি যদি হঠাৎ করে গরমের মধ্যে থাকতে শুরু করেন, দেখবেন আপনার তাপমাত্রা বেড়ে যাবে বা জ্বর আসবে। তো একই রকম ভাবে ঠান্ডা পরিবেশে যদি থাকেন তাহলে দেখবেন আপনার ঠান্ডা লাগতেছে। অথবা যদি আপনি বৃষ্টিতে ভিজেন তা বা ভেজা শরীরে অনেকক্ষণ থাকেন, দেখবেন দেখবেন আপনার জ্বর বা ঠান্ডা লেগে যাচ্ছে। এটা হচ্ছে ফিজিক্যাল ইরিটেশন বা ফিজিক্যাল কজ। তো আরো কিছু কারণ আছে, যেমন হচ্ছে যে ট্রমা। আপনি সরি, মেন্টাল ইরিটেশনের ক্ষেত্রে যে কারণগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে ট্রমা। ট্রমা বলতে কি বোঝায়? ট্রমা মানে আমরা বুঝি মানসিক আঘাত। কারো আহ, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, বা খুব কাছের কেউ মারা গেল, তাহলে তার যে ট্রমাটা হবে সেটার কারণে তার মেন্টাল ইরিটেশন বা অ্যাকিউট ডিজিজ হতে পারে। তারপরে আসে ক্লাইমেটিক। ক্লাইমেটিকটা হচ্ছে ওই যে ফিজিক্যাল ইনফ্লুয়েন্সের মধ্যে পড়ে। ক্লাইমেটিকের মধ্যে কি থাকতে পারে, যেমন হচ্ছে আপনার কেমন পরিবেশে আছেন। আপনি কি ধরেন যে বন্যার মধ্যে আছেন, অথবা খরার মধ্যে আছেন, অথবা যুদ্ধের পরিবেশে আছেন। যুদ্ধের পরিবেশে থাকলে আপনি ধরেন যে পর্যাপ্ত খাবার খেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার ডিজিজ হবে। তারপরে ধরেন বন্যায় আছেন, বন্যার মধ্যে খাবারও পাচ্ছেন না, আবার বিশুদ্ধ পানিও পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনার পানিবাহিত রোগগুলো হতে পারবে। তারপরে দুর্ভিক্ষ, খরা, আপনি খাবার পাচ্ছেন না, ইনসাফিসিয়েন্ট ফুড পাচ্ছেন, তো ওখানে বিভিন্ন রকমের রোগ হবে। তারপরে আসে যেটা অ্যাকিউট মায়াজম। অ্যাকিউট মায়াজমটা অনেকটা এই ক্লাইমেটিক সেম, এটা আর এটা সেম, এক্সাম্পলও সেম। আচ্ছা, তারপরে যেটা বলা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ এক্সাইটিং কজ। এক্সাইটিং কজের আবার গুরুত্ব কি? এক্সাইটিং কজ জানার গুরুত্ব আছে অবশ্যই। ফিজিশিয়ান কিভাবে এক্সাইটিং কজ বা অ্যাকিউট ডিজিজটাকে নির্ণয় করবে সেটা জানার জন্য বা সেটা নির্ণয় করার জন্য, রোগ নির্ণয় করার জন্য অবশ্যই এক্সাইটিং কজের গুরুত্ব রয়েছে। আচ্ছা, কি কি গুরুত্ব রয়েছে একটু দেখি। হেল্প ইন দ্য সিলেকশন অফ হোমিওপ্যাথিক রেমেডি। আচ্ছা, ফিজিশিয়ান যখন হোমিওপ্যাথিক রেমেডি সিলেক্ট করবেন তখন অবশ্যই সে তার রোগের এক্সাইটিং কজটা তাকে হেল্প করবে, কোন কারণে তার রোগটা হলো সেটা অবশ্যই তার রেমেডি সিলেক্টে হেল্প করবেন। আচ্ছা, বোথ অ্যাকিউট অ্যান্ড ক্রনিক ডিজিজ, যেটা কিনা অ্যাকিউট এবং ক্রনিক ডিজিজ দুইটাতেই সহায়তা করবে। আচ্ছা, তারপর বলছে হেল্পস টু অ্যাভয়েড ফিউচার সাফারিং, পরবর্তীতে আপনি যেন সেই রোগটা আর সাফার না করেন তাতেও আপনার হেল্প করবে। তারপর হেল্প টু রিস্টোর হেলথ। রিস্টোর হেলথ বলতে অ্যাপরিজম ওয়ানে আমরা পড়েছিলাম স্বাস্থ্যের মানে পুনরায় তার পূর্বের স্বাস্থ্যে ফিরিয়ে আনতে তাকে হেল্প করবে। কি হেল্প করবে? এক্সাইটিং ডিজিজের এক্সাইটিং কজগুলো জানলে তাকে এইসব ফিজিশিয়ানকে বা রোগীকে এইসব এসে কাজে হেল্প করবে। আচ্ছা, এগুলো গেল তার ইম্পর্টেন্স। এটা ছিল হচ্ছে এক্সাইটিং কজ। এখন আসি আমরা হচ্ছে ফান্ডামেন্টাল কজ।
ডিজিজের মেইন দুইটা কজ ছিল, প্রথমটা হচ্ছে এক্সাইটিং কজ, এখনকারটা হচ্ছে ফান্ডামেন্টাল কজ। ফান্ডামেন্টাল কজ বলতে কি বোঝায়? ফান্ডামেন্টাল কজ সেটাই যেটা কিনা রেসপন্সিবল ফর অল ক্রনিক ডিজিজ, মানে সকল ক্রনিক ডিজিজের জন্য যে কারণটা দায়ী সেটাই হচ্ছে ফান্ডামেন্টাল কজ। আচ্ছা, এটার কিন্তু মায়োজমেটিক অরিজিন আছে। আমরা যে ইটা পড়ে আসলাম এক্সাইটিং কজ, সেখানে অরিজিন কিন্তু মায়োজম নাই, অরিজিনে মায়োজম নাই। কিন্তু এই ফান্ডামেন্টাল ডিজিজের কজের জন্য যে ডিজিজ গুলো হবে সেটার অরিজিনে কিন্তু মায়োজম আছে। আচ্ছা, অ্যাপোরিজম 80 পড়লে, এখন তো অ্যাপোরিজম 80 অনেক দূরে, তারপরে মানে একটু বলে রাখি যে অ্যাপোরিজম 80 তে কিন্তু হ্যানিম্যান বলে দিছেন সোরা ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ। সোরা তো হচ্ছে, সোরা হচ্ছে সকল রোগের ফান্ডামেন্টাল কজ। আচ্ছা, সোরা ধরেন একটা সিঙ্গেল ডিজিজ প্রডিউস করে, তারপরে আবার ধরেন যে সাইকোসিস, যেটা সাইকোটিক সাইকোটিক কিন্তু ডিজিজ প্রডিউস করবে, সেটা হচ্ছে সোরার সহায়তায়। একই রকম ভাবে সিফিলিটিক মায়াজমও ডিজিজ প্রডিউস করতে পারবে, সেটা হচ্ছে সোরার সহায়তায়। তার জন্যই অ্যাপোরিজম 80-তে বলা আছে যে সোরা ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল কজ অফ ডিজিজ। আচ্ছা, ওই যে আমরা অ্যাপোরিজম, সরি অ্যাপোরিজম না, একটু আগে আমরা দেখে আসলাম না মায়াজমের ক্লাসিফিকেশন বা টাইপ, সেটাই। তো ফান্ডামেন্টাল কজের মধ্যে বা ফান্ডামেন্টাল কজের জন্য কারা কারা দায়ী? অ্যাকিউট মায়াজম দায়ী, ক্রনিক মায়াজম দায়ী। একটু আগে আমরা পড়ে আসছি, এগুলা সবই পড়ে আসছি, তো এখন আর এগুলা বিস্তারিত পড়বো না। আচ্ছা, ফান্ডামেন্টাল কজ গেল, এক্সাইটিং কজ গেল। ফান্ডামেন্টাল কজের ক্ষেত্রে আমরা পড়লাম অ্যাকিউট মায়াজম, আর হচ্ছে অ্যাকিউট মায়াজম বা অ্যাকিউট ডিজিজ, আর সরি এক্সাইটিং কজের ক্ষেত্রে আমরা যেটা বললাম অ্যাকিউট মায়াজম বা অ্যাকিউট ডিজিজ, আর ক্রনিক ডিজিজের জন্য দায়ী ছিল হচ্ছে ফান্ডামেন্টাল কজ। এখন আমরা একটু দেখি যে অ্যাকিউট ডিজিজটা কি জিনিস আর হচ্ছে ক্রনিক ডিজিজটা কি জিনিস, এটা একটু সিম্পলি দেখি, মানে একটু তফাৎ করি আর কি। আচ্ছা, অ্যাকিউট ডিজিজটা আর হচ্ছে ক্রনিক ডিজিজের পার্থক্যটা দেখি। কজ, কজ মানে হচ্ছে কারণ। অ্যাকিউট ডিজিজের কারণ কি আমরা একটু আগে পড়ে আসছি, এক্সাইটিং কজ। আর ক্রনিক ডিজিজের কারণ হচ্ছে ফান্ডামেন্টাল কজ। তারপরে আসে যেটা, সেটা হচ্ছে 2 নাম্বার অনসেট। অনসেট মানে হচ্ছে আরম্ভ, কবে থেকে আরম্ভ হয় সেটা। আরম্ভ হয়, অ্যাকিউট ডিজিজ আরম্ভ হয় হচ্ছে সাডেনলি, আর ক্রনিক ডিজিজটা এটা হয় স্লোলি, আস্তে আস্তে হয়। প্রোগ্রেস, প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি, এটা প্রোগ্রেস হবে র্যাপিড, খুবই দ্রুত। আর এটার প্রোগ্রেস হবে আস্তে আস্তে, এটা প্রোগ্রেস হবে অনেকগুলা স্টেপে, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, বিভিন্ন স্টেপে হবে। ডিউরেশন, ডিউরেশন মানে হচ্ছে স্থায়িত্ব। সেই ক্ষেত্রে এটা অ্যাকিউট ডিজিজটা থাকবে অল্প সময়, শর্ট, আর ক্রনিক ডিজিজটা থাকবে অলওয়েজ লং, দীর্ঘ সময় থাকবে। তারপরে চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে চেঞ্জটা হবে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল মানে কি? সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা, মানে এক কথায় বলতে গেলে অগভীর। আর যেখানে ক্রনিক ডিজিজটা হবে মোর ডিপার, মানে অনেক গভীর। রেজাল্ট, রেজাল্ট হবে কমপ্লিট রিকভারি অর ডেথ। অ্যাকিউট ডিজিজ হয় আপনার কমপ্লিটলি সেরে যাবে অথবা আপনার মৃত্যু হতে পারে। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে রিকভারি ইজ নট কমপ্লিট অ্যান্ড লাইফ লং সাফারিং। রিকভারি কখনোই সম্পূর্ণ পসিবল না, আর সারা জীবন অনেক দিন আপনার সাফার করতে হবে, ইনফ্যাক্ট আপনার সারা জীবনও সাফার করতে হইতে পারে আর কি ক্রনিক ডিজিজের জন্য। তারপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল চেঞ্জ। প্যাথোলজিক্যাল চেঞ্জটা কেমন হবে? অ্যাকিউট ডিজিজ হবে মোর ইনফ্লামেবল। ইনফ্লামেবল বলতে বোঝায় হচ্ছে, কি বোঝায়, ইনফ্লামেশন থেকে আসছে ইনফ্লামেবল। অ্যান্ড রিভার্সেবল, রিভার্সেবল মানে হচ্ছে পুনরায় ফিরে আসা, যেটা আর কি প্রত্যাবর্তন বোঝায়। আচ্ছা, আর ক্রনিক ডিজিজটা হবে মোর জেনারেটিভ। জেনারেটিভ মানে হচ্ছে এবল টু প্রডিউস, মানে উৎপাদন করতে সক্ষম। মোর, মোর জেনারেটিভ অ্যান্ড ইরিভার্সেবল, এবং এটা ইরিভার্সেবল, এটা আর ফিরে আসবে না, এটা প্রত্যাবর্তন করতে পারবে না, ফিরে আসবে না। এগুলো। আচ্ছা, এটা ছিল ডিফারেন্স।
তারপরে আমরা লাস্ট যে টপিকটা পড়বো, একটু আগে আমরা বেসিক্যালি হ্যানিম্যান বলছিলেন যে ডিজিজের জন্য কজ দুইটা, একটা হচ্ছে এক্সাইটিং কজ আর একটা হচ্ছে মেইনটেইনিং কজ। এক্সাইটিং কজ আর মেইনটেইন কজ ছাড়াও আরো একটা কজ আছে। আচ্ছা, হাউ টু ফাইন্ড আউট ফান্ডামেন্টাল কজ। আমরা একটু আগে যে ফান্ডামেন্টাল কজ পড়লাম, ফান্ডামেন্টাল কজ হচ্ছে ক্রনিক ডিজিজের জন্য দায়ী। সেখানে বিভিন্ন কিছু পড়লাম, অ্যাকিউট মাইজম, ক্রনিক মাইজম। এখানে একটু একটা স্লাইড ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে হাউ টু ফাইন্ড আউট ফান্ডামেন্টাল কজ। কিভাবে একজন চিকিৎসক ফান্ডামেন্টাল কজ গুলা ফাইন্ড আউট করবে, মানে বের করবে। তার কয়েকটা বৈশিষ্ট্য জানতে হবে, তাহলে সে ফান্ডামেন্টাল কজ, রোগের ফান্ডামেন্টাল কজ গুলা সে জানতে পারবে। যেমন হচ্ছে প্রথম যেটা আছে, দ্য ফিজিক্যাল কনস্টিটিউশন অফ পেশেন্ট। শারীরিক গঠন কেমন সেটা দেখে একজন চিকিৎসক তার রোগের ফান্ডামেন্টাল কজ নির্ণয় করতে পারবে। এখন শারীরিক কন্ডিশন, সে কি লম্বা, খাটো, মোটা বা বেটে, কিরকম তার কনস্টিটিউশনটা কিরকম, সেটা অনুযায়ী সে রোগ নির্ণয় করতে, ফান্ডামেন্টাল কজ নির্ণয় করতে পারবে। তারপরে হচ্ছে হিজ এজ, আহ সে কি ছোট বড়, তার বয়স কত, সে কি বাচ্চা নাকি কেমন মধ্যবয়স্ক, এগুলা জেনেও ফান্ডামেন্টাল কজ জানতে পারবেন। তারপরে হচ্ছে মোরাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার, পেশেন্টের মোরাল এবং ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার কেমন, এটা জেনেও সে ফান্ডামেন্টাল কজ গুলা নির্ণয় করতে পারবে। অকুপেশন, সে কি করে, সে কেমন সে কি কাজ করে, কৃষি কাজ করে বা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করে, তার শারীরিক পরিশ্রম কি অনেক বেশি নাকি শারীরিক পরিশ্রম হয় না, সেটার উপর তার রোগ নির্ণয় করাটা সহজ হবে আর কি। তারপরে আসবে মুড অফ লিভিং, সে কেমন পরিবেশে থাকে, স্যাঁতসেঁতে পরিবেশে নাকি রৌদ্রোজ্জ্বল পরিবেশে, সে কেমন পরিবেশে থাকে সেটা জানতে পারবে। তারপর হচ্ছে ডায়েট, সে কেমন খাবার খায়, অ্যান্ড হ্যাবিট, তার কি অভ্যাস এগুলা। সেক্সুয়াল ফাংশন, সে কি বিবাহিত না অবিবাহিত। তারপর হিস্ট্রি অফ পেশেন্ট, হিস্ট্রি অফ পেশেন্ট মানে হচ্ছে কেস টেকিং, যেটা অ্যাফরিজম 83 থেকে 104-এ ব্যাখ্যা করা আছে। আচ্ছা, সেগুলা হিস্ট্রি অফ পেশেন্ট, পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেন, বর্তমানে সে কি কি কমপ্লেন জানাচ্ছে সেগুলা। পাস্ট হিস্টোরি, ফিজিশিয়ানকে অবশ্যই তার পাস্ট হিস্টোরি চেক করতে হবে। এন্ড হচ্ছে ফ্যামিলি হিস্টোরি, ফিজিশিয়ান অবশ্যই তার ফ্যামিলিতে কি কি রোগ আছে বা ছিল সেগুলো অবশ্যই জানবে। এগুলো হচ্ছে হাউ টু ফাইন্ড ফান্ডামেন্টাল কজ। আচ্ছা, এক্সাইটিং কজ আর ফান্ডামেন্টাল কজের পরে যেটা রয়ে যায় সেটা হচ্ছে মেইনটেইনিং কজ। গতকালকে আমরা অ্যাপরিজম 3-তে পড়েছিলাম যে অবস্টাকল অফ ট্রিটমেন্ট, মানে হচ্ছে রোগের ক্ষেত্রে বাধা, রোগের ক্ষেত্রে বাধা যে জিনিসটা, সেই জিনিসটাই কিন্তু মেইনটেইনিং কজ। আচ্ছা, maintaining cause হচ্ছে the maintaining cause are those cause which are responsible for prolongation or maintenance of the disease process। তার মানে হচ্ছে মেইনটেইনিং কজ হচ্ছে সেই কজ যেটা কিনা প্রলংগেশন, মানে হচ্ছে ধীর আহ, দীর্ঘায়ু অ্যান্ড মেইনটেন্স অফ দা ডিজিজ, রোগ রোগ দীর্ঘ করার জন্য যে কারণটা দায়ী সেটা হচ্ছে মেইনটেইনিং কজ। এখন মেইনটেইনিং কজটা যতদিন না দূর হবে ততদিন রোগ কিন্তু ভালো হবে না, যতই ট্রিটমেন্ট করা হোক না কেন। তার অবশ্যই মেইনটেইনিং কজটা দূর করতে হবে। যখনই মেইনটেইনিং কজটা রিমুভ হবে অটোমেটিক্যালি সে দেখা যাবে যে কিওর হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে যেটা হয়, এখানে কিন্তু কোনো মেডিসিনাল ট্রিটমেন্ট প্রয়োজন হয় না, কারণ এটা কোনো ক্রনিক ডিজিজ না। আচ্ছা, আচ্ছা, মেইনটেইনিং কজ কি কি হইতে পারে সেগুলোর কয়েকটা উদাহরণ আমরা দেখি। আচ্ছা, ফার্স্টে যেটা বলা আছে সেটা হচ্ছে ডিজিজ ডিউ টু লিভিং ইন এ ড্যাম্প প্লেস উইথাউট প্রপার সানলাইট, মানে স্যাঁতসেঁতে পরিবেশে বাস করা দীর্ঘদিন যাবত, যেখানে কোনো রোদের আলো নাই। আচ্ছা, এরকম পরিবেশে যদি বাস করে তাহলে রোগী সহজে সুস্থ হবে না, এটা তার সুস্থতার পথে বাধা। তারপরে হচ্ছে ডিজিজ ডিউ টু ওয়ার্কিং ইন এ মিল অর মাইন, মানে কোনো মিল কারখানায় যে কাজ করবে, দীর্ঘদিন যাবত মিল কারখানায় কাজের কারণে তার বডিতে একটা চেঞ্জ চলে আসে সেটা। তারপর বলছে ডিজিজ ডিউ টু ইটিং ইনঅ্যাডিকুয়েট ফুড,
মানে ইনএডুকেট বলতে কি বোঝায়? অপর্যাপ্ত। অপর্যাপ্ত খাদ্য খেলে অবশ্যই সে ম্যালনিউট্রিশন এ ভুগবে। তাহলে তাকে অবশ্যই পর্যাপ্ত খাবার খেতে হবে। এটা হচ্ছে মেইনটেইনিং কজ। তারপরে হচ্ছে ডিজিজ ডিউ টু অকুপেশনাল হ্যাজার্ড। অকুপেশনাল মানে পেশাগত স্বাস্থ্যগত ঝুঁকি যেগুলা, ওই যে মিল কারখানায় কাজ করলে তার হচ্ছে বায়ুতে ধরেন যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ যদি বেশি বেশি থাকে, তাহলে সে আহ, এ তাহলে তার রোগটা সহজে ভালো হবে না, বা সে সহজেই অসুস্থ হয়ে যাবে, স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। দেন কনস্ট্যান্ট স্টেট অফ ওরি অ্যান্ড অ্যাংজাইটি। রোগী যদি সবসময় চিন্তিত থাকে, দুশ্চিন্তায় থাকে, তাহলে সে সহজে রোগ থেকে ভালো হতে পারবে না। আরো কিছু কিছু উদাহরণ আছে, এখানে সবগুলা দেওয়া নাই, কয়েকটা বললাম। আম, তারপরে অনেকে অনেক দিন যাবত এক্সারসাইজের বাইরে থাকে, অলস জীবন যাপন করে, সেই ক্ষেত্রে। তারপর হচ্ছে যে কিনা তার চর্মরোগ আছে কিন্তু সে গরুর মাংস খাওয়া বাদ দিতেছে না, এটা হচ্ছে মেইনটেইনিং কজ। তারপরে অনেকের হচ্ছে ফুলের সুবাস নিলে তার হচ্ছে সিনকপ হয়, এটাও হচ্ছে মেইনটেইনিং কজ। সেই ক্ষেত্রে সে এগুলা যদি মেইনটেইন করে, তাহলে তার রোগগুলা সহজেই ভালো হয়ে যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্তই ছিল অ্যাপরিজম।